অর্থনীতির সম্মান প্রথম বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব মৌলিক গণিতের জাতীয় আয় অধ্যায়। এবং এই জাতীয় আয়ের আজকে হচ্ছে 4 নম্বর ক্লাস। এর মানে হচ্ছে ইতিমধ্যে আমি জাতীয় আয়ের 3টি ক্লাস দিয়েছি। আজকে যারা প্রথম আমার এই ক্লাসটা দেখছো তাদেরকে অনুরোধ করব, ক্লাসগুলো ধারাবাহিকভাবে যদি পেতে চাও তাহলে ইউটিউবে যেখানে ভিডিও দেখছো, যেখানে ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা আমার চ্যানেলের নাম লেখা আছে, একটা বৃত্তের ভিতরে ছোট্ট মেয়ের ছবি আছে। এই ছবিতে প্রেস করার সাথে সাথে তোমরা চ্যানেলের ভিতরে যেতে পারবে। আর সেখানে যাওয়ার পর তোমরা দেখবে উপরে আছে হোম বাটন, ভিডিও, প্লেলিস্ট। তোমরা প্লেলিস্টে গেলে যার যার পছন্দের মতো ক্লাসগুলো পেয়ে যাবে। ফার্স্ট ইয়ার অনার্সের ক্লাস আছে, মাস্টার্স পিলির ক্লাস আছে, ফার্স্ট ইয়ার মাস্টার্স পিলির সিলেবাস মিল আছে, সেকেন্ড ইয়ার অনার্সের ক্লাস আছে, থার্ড ইয়ার অনার্স, মাস্টার্স, ফাইনাল সবারই ক্লাস মোটামুটি দেয়া আছে। এবং যেগুলো নেই সেগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করছে। আর কেউ যদি ক্লাসের মাঝখান থেকে, মানে আগের ক্লাসগুলো না দেখে, পিছনের ক্লাসগুলো না দেখে যদি মাঝখান থেকে ক্লাস দেখো তাহলে অর্থনীতি তোমরা নিজেদের জন্য কঠিন করে ফেলবে। অত্যন্ত সহজ সাবজেক্ট, তোমরা প্রথম থেকে দেখার চেষ্টা করবে, আশা করি তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আজকে আমি এখানে একটা সমস্যা লিখেছি। এই সমস্যা এবং এই ধরনের সমস্যা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে আসে। এই ধরনের সমস্যাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে আসে। এইটা সরাসরি পরীক্ষাতে এসেছে একবার, এবং এই টাইপের আরও প্রশ্ন পরীক্ষাতে এসেছে। ফিগারগুলো একটু চেঞ্জ হতে পারে। এখানে লেখা আছে y = c + i0 + g0, c = c0 + byd। এখানে c0 এর মান 100, b = 0.8, yd = y - t, t = t0 = 200, i0 = 90, g0 = 330, 330। আমাকে বলেছে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে ভারসাম্য জাতীয় আয় কত। আমি এখানে একটা প্রশ্ন লিখেছি। এটা লেখার পর আমি এটা আনসার দেওয়ার পর আমি 2 নম্বর প্রশ্নের কি করব, আমি আনসার দেব। ঠিক আছে, আগে আমি আনসার দেব ভারসাম্য জাতীয় কত, এরপরে আমি 2 নম্বর প্রশ্নের আনসার দেব। তখন আমি 2 নম্বর প্রশ্নটা লিখব ভারসাম্য জাতীয় কত। আমরা ইতিমধ্যে আমাদের 3টি ক্লাস হয়ে গেছে। আমরা জানি ভারসাম্য জাতীয় আয় বের করতে হলে ভারসাম্য জাতীয় শর্ত লিখতে হবে। অনেকগুলো শর্ত আছে, আমরা প্রশ্ন দেখে শর্ত নির্ধারণ করব। এখানে প্রশ্ন আছে y = c + i0 + g0, অর্থাৎ 3 খাত ভিত্তিক অর্থনীতি। এইটাই ভারসাম্য জাতীয় শর্ত। আমি লিখব ভারসাম্য জাতীয় শর্ত অনুযায়ী y = c + i0 + g0। ঠিক আছে, y = c + i0 + g0, এটা 3 খাত অর্থনীতির ভারসাম্য জাতীয় নির্ধারণের শর্ত। উপরে লিখবা ভারসাম্য জাতীয় নির্ধারণের শর্ত অনুযায়ী y = c + i0 + g0, অথবা লিখবা দেয়া আছে y = c + i0 + কত g0। এখন আমি ইচ্ছা করলে y = এই যে সির মানটা কত বসাবো, c0 + byd, c0 + byd। আর i0 এর মান কিন্তু দেয়া আছে 90, g0 এর মান দেওয়া আছে 330। এই মানগুলো কি এখন বসিয়ে দেব? আমি ইচ্ছে করলে বসিয়ে দিতে পারি, আবার নাও বসাতে পারি, আমি সবার শেষে বসাতে পারি। তা আসলে এখানে আরও কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো বিবেচনা করলে এদের মানগুলো সবার শেষে বসানোটা কি হবে, ভালো হবে। কেউ যদি এখন বসাতে চায় বসাতে পারে, তখন তার 2 নাম্বার 3 নাম্বার অঙ্ক করতে গিয়ে অনেক সময় কি হবে, ব্যয় হবে। এই জন্য আমি i0 g0 এর মান 90 এবং 330 এখন বসাবো না, আমি একেবারে সবার শেষে কি করব, বসাবো। সো আমি i0 + g0 কি করলাম, লিখলাম। আমি সির জায়গায় c0 + byd লিখলাম। এরপর একটু লক্ষ্য করো, y = আমরা জানি এই নট থাকলে স্থির মান হয়, কি থাকলে
যে সাধারণত সি নিচে নট অথবা সি বার থাকলে এগুলা স্থির মান হয়। আমি কি করলাম, সি নট প্লাস আই নট প্লাস জি নট, এই স্থির মানগুলো একসাথে লিখলাম। একটা কথা বলে রাখছি, এগুলো লেখা কিন্তু বাধ্যতামূলক নয়, এক একজনের সুবিধা অনুযায়ী কী করে সাজায়। আমি এভাবে পছন্দ করি, স্থির মানগুলো আমি একসাথে কী করলাম, রেখে দিলাম। প্লাস কি লিখলাম, বি আমার ওয়াইডি হচ্ছে ডিসপোজেবল ইনকাম ব্যতব্য আয়, এটা হচ্ছে ওয়াই মাইনাস টি। আমি একেবারে জাতীয় আয়ের প্রথম ক্লাসে, আজকে 4 নাম্বার ক্লাস, আমি প্রথম ক্লাসে ব্যতব্য আয় এগুলা ব্যাখ্যা করেছি। আমি প্রথম ক্লাসে ভোগ অপেক্ষক ইকুয়াল টু সি নট প্লাস বিওয়াইডি, তখন এ প্লাস বিওয়াইডি লিখেছিলাম। এগুলো সব কিছু আমি ব্যাখ্যা করেছি, এর অর্থ কি বির অর্থ কি ব্যাখ্যা করেছি। তাহলে আমি কি করলাম, যে এই বি ওয়াইডি, বি লিখলাম, ওয়াইডির জায়গায় কত লিখলাম, ওয়াই মাইনাস টি। এখানে একটা কথা মনে রাখতে হবে, ওয়াইডি যদি এই সমীকরণ দেওয়া নাও থাকে তাহলেও আমরা ওয়াইডির জায়গায় কত লাগবো, ওয়াইডির জায়গায় কত লিখবো, ওয়াই মাইনাস টি লিখবো। আমরা জানি আয় থেকে কর বাদ দিলে ব্যতব্য আয় পাওয়া যায়। আরেকটা কথা বলি, যে অনেকে দুঃখজনক, অনেকে প্রশ্ন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে, কিন্তু অনেক সময় দেখা যায় এখানে জি লেখেন, জির মান 330 দেন, কিন্তু কর সমীকরণটা দেন না, মানে করের মানটা দেন না বা কর সমীকরণটা দেন না। এই ধরনের প্রশ্ন কিন্তু আসলে ভুল প্রশ্ন। আমাদের আসলে প্রশ্ন করার সময় একটু সতর্ক হওয়া উচিত। কারণ আমি এখানে কি করলাম, যে 3 খাত অর্থনীতি জি দিলাম, আর এখানে কর দিলাম না। অঙ্ক হয়তো আমাদের মিলে যাবে, কিন্তু অঙ্কের ভিতরে ত্রুটি রয়েছে। কারণ 3 খাত অর্থনীতিতে যেখানে সরকারি ব্যয় আছে সেখানে অবশ্যই কর আছে। করের মাধ্যমে সরকার আয় করে, এবং জির মাধ্যমে সরকার কি করে, ব্যয় করে। অর্থাৎ জি থাকলে অবশ্যই টি থাকতে হবে। যাক, সেটা আমরা দেখলাম, জি নট ইকুয়াল টু বি ইন্টু ওয়াই মাইনাস কত টি। এরপরে এক কাজ করি আমরা, ওয়াই ইকুয়াল টু সি নট প্লাস আই নট প্লাস জি নট প্লাস বি ওয়াই মাইনাস বি টি। ঠিক আছে, বিওয়াইটাকে আমরা কি করলাম, বাম দিকে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম, আমি ভারসাম্য জাতীয় বের করব, আমি যার মান বের করব সে সমান চিহ্নের বাম দিকে থাকবে। সেই দৃষ্টিকোণ হতে প্লাস বিওয়াইটা সমান চিহ্নের বাম দিকে চলে এসেছে, মাইনাস বিওয়াই হয়েছে। এখানে কত আছে, সি নট প্লাস আই নট প্লাস জি নট মাইনাস বি। আমরা জানি টির মান হচ্ছে টি নট, এই যে টির জায়গায় কত লিখে ফেললাম, টি নট লিখলাম। ইচ্ছে করে 200 লিখি নাই, কারণ একসাথে সি নট, আই নট, জি নট, বি, টি নট সবার মান কি করব, বসাবো। এখন ওয়াই কমন আনলাম, কত আছে, 1 মাইনাস বি সমান সি নট প্লাস আই নট প্লাস জি নট মাইনাস বি টি নট। ঠিক আছে, জি। তখন এক কাজ করি, লাস্ট লাইন একটু মুছে ফেলি। হ্যাঁ, লাস্ট লাইনটা কি হবে, ভারসাম্য জাতীয় আয় ওয়াই বার ইকুয়াল টু, উপরে কত আছে, সি নট প্লাস আই নট প্লাস জি নট, সি নট প্লাস আই নট প্লাস জি নট মাইনাস কত, বি টি নট। নিচে এই 1 মাইনাস বিটা সমান চিহ্নের ডানে গেলে নিচে বসবে, লবে আছে ডানে গেলে নিচে বসবে। এইটাই হচ্ছে আমার ভারসাম্য কি জাতীয় আয়, ভারসাম্য জাতীয় আয়। আমি একটু ডান দিক, ভারসাম্য জাতীয় আয়। এখন আমাকে যদি এই মানগুলো যদি দেয়া না থাকতো, তাহলে এইটাই আমার আনসার, এইটাই আমার কি হতো, ভারসাম্য জাতীয় আয় কি হতো। কিন্তু আমাকে মানগুলো দেয়া আছে, অতএব আমাকে মানগুলো কি করতে হবে, বসাতে হবে। আমাকে মানগুলো বসাতে হবে, যেহেতু এগুলা কি আছে, দেয়া আছে। তাহলে এক কাজ করি, ওয়াই বার ইকুয়াল টু, আমার সি নট কত, আমার সি নটটা হচ্ছে কোথায় আছে, সি নট, এই যে সি নট কত, 100, এইটার জায়গায় আমি 100 লিখব। প্লাস আই নট কত, 90 লিখলাম। প্লাস জি নট কত, 330, জি নটের জায়গায় কত লিখলাম, 330 লিখলাম।
মাইনাস বি কত, বি 0.8 প্রান্তিক ভোগ প্রবণতা। টি নট কত, টি নট হচ্ছে 200 ইন্টু কত 200, এই হচ্ছে নিচে লিখলাম 1 মাইনাস বির মান হচ্ছে 0.8। ঠিক আছে, এখন ওয়াই বার ইকুয়াল টু 330 হচ্ছে 430, এখানে যোগফল হচ্ছে 520, কত হয়েছে 520, 430, হ্যাঁ 520। আর এখানে দেখো 0.8 আর 200 গুণ দিলে হচ্ছে 160, 0.8 আর 200 গুণ দিলে 160, 160। ক্যালকুলেটারে পরীক্ষা করে তোমরা কি করবা দেখে নিবা। ঠিক আছে, আমি কিন্তু এইভাবেই করেছি। 200 তো আমি কি করছি, 200 মানে কি 2 ইন্টু 100, 0.8কে 100 দ্বারা গুণ করলে দশমিক কয় ঘর যাবে, 2 ঘর, মানে 80, 80 আর 2 গুণ দিলে 160। 1 থেকে 0.8 গেলে কত হচ্ছে 0.2, or y বার ইকুয়াল টু 520 থেকে 160 যাবে 40 হলে 200, 320, 360, নিচে 0.2। ঠিক আছে, সুতরাং ভারসাম্য জাতীয় ওয়াই বার 360কে আমরা 0.2 দ্বারা ভাগ করব। 360কে কত দ্বারা, 0.2 দ্বারা ভাগ করলে 1800 হবে, 1800, অর্থাৎ ভারসাম্য জাতীয় 1800 দিলাম হচ্ছে 3600, দশমিক 1 ঘর ডানে 2, এখানে 3600। বুঝছো আমি কিভাবে ক্যালকুলেটর ছাড়া করেছি একটু দেখো, আমি ক্যালকুলেটর ছাড়া করেছি 360.2। ঠিক আছে, তো 2 এর যদি আমি এক কাজ করি, দশমিক যদি 1 ঘর ডানে নিয়ে যাই তাহলে এখানে একটা শূন্য দিতে হবে, এটা আমরা ছোটকালে পড়েছি, বুঝতে পেরেছ? দশমিকটা যদি 1 ঘর ডানে দিতে চাই তাহলে উপরে একটা শূন্য দিতে হবে। দশমিক যদি 2 ঘর ডানে যাই তাহলে উপরে কয়টা শূন্য দিতে হবে, 2টা। এখানে 1 ঘর ডানে গেলে 2 পেয়ে যাব, এই জন্য এখানে একটা শূন্য দিয়েছি। এখন দেখো তো যে 2 এ 36 কত 18, আর কয়টা শূন্য, 2টা শূন্য, 1800। অতএব আমাদের ভারসাম্য জাতীয় কত বেরিয়েছে, 1800 বেরিয়েছে। ভারসাম্য জাতীয় বেরিয়েছে কত, 1800, এটা বেরিয়েছে আমাদের কি ভারসাম্য জাতীয়। ঠিক আছে, জি আমাদের ভারসাম্য জাতীয় বেরিয়ে গেল। আচ্ছা, এখন যদি আমাকে বলে ভোগস্তর কত, আমি কি লিখবো, সি ইকুয়াল টু সি নট প্লাস বি ওয়াই ডি। তা ওয়াই ডির জায়গায় কত লিখবো, ওয়াই মাইনাস টি, ওয়াই মাইনাস টি। আর ওয়াই মাইনাস টি, ওয়াইয়ের জায়গায় কত লিখবো 1800, টি মানে টি নট কত লিখবো 200, বির জায়গায় লিখবো কত 0.8। ঠিক আছে, আর সি নটের জায়গায় লিখবো কত 100। মানে জাস্ট এই সমীকরণ ওয়াই ডিকে একটু ভাঙবো, মানে ওয়াই মাইনাস টি লিখে এই ওয়াইয়ের মানটা 1800 লিখবো, টির জায়গায় কত লিখবো, টি নট লিখে 200 লিখবো, সি নট বির মান বসিয়ে দিলে ভোগস্তরও কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, আমি এখানে কিন্তু এই যে আমার ভারসাম্য জাতীয় এটা কত বেরিয়েছে, ওয়াই বার ইকুয়াল টু সি প্লাস আই নট প্লাস জি নট, একটু লিখে রাখছে একটু কাজে লাগবে, সি প্লাস আই নট প্লাস জি নট মাইনাস কত বি টি নট, নিচে 1 মাইনাস বি। আর ভারসাম্য জাতীয় এখানে বেরিয়েছে 1 নাম্বার প্রশ্নে 1800। ঠিক আছে, জি এখন আসো আমি 2 নাম্বার প্রশ্নটা দিচ্ছি। কত নাম্বার, 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, 2 নাম্বার প্রশ্নটা আমি দিচ্ছি সেটা হচ্ছে এই যে সরকারি ব্যয় ও কর উভয়ই 50 করে বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয় কত বাড়বে। কি বলেছে, সরকারি ব্যয় এবং কর উভয়ই 50 করে বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয় কত বাড়বে। প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি।
সরকারি ব্যয় এবং কর উভয়ে কত করে বৃদ্ধি পেয়েছে? 50 করে বৃদ্ধি পেয়েছে। ভারসাম্য জাতীয় আয় কত বাড়বে? ঠিক আছে, তাহলে আমি আনসারটা দিচ্ছি, লক্ষ্য করো। আনসারটা হচ্ছে সরকারি ব্যয় এবং কর উভয় 50 করে বৃদ্ধি পেলে নতুন সরকারি ব্যয় এবং কর হবে। দয়া করে খাতায় লিখে রাখো, সরকারি ব্যয় এবং কর উভয়ই 50 করে বৃদ্ধি পেলে নতুন সরকারি ব্যয় এবং কর হবে। আবারও বলছি, সরকারি ব্যয় এবং কর উভয়ই 50 করে বৃদ্ধি পেলে নতুন সরকারি ব্যয় ও কর হবে। দেখো, নতুন সরকারি ব্যয়টা আমি লিখছি কত যেন, জি নট না, হ্যাঁ জি নট হবে 330 প্লাস 50 সমান কত? 380। আর করটা কত হবে? টি নট, সেও কিন্তু 200 যোগ 50 সমান কত? 250 হবে। ঠিক আছে, হ্যাঁ এই পেয়ে গেলাম। এরপর লিখবো আমি এখন ভারসাম্য জাতীয় আয়, ওয়াই বার ইকুয়াল টু ভারসাম্য জাতীয় আয় ওয়াই বার ইকুয়াল টু সি নট প্লাস আই নট প্লাস জি নট মাইনাস বি টি নট 1 মাইনাস বি। আমি এটা লিখবো ভারসাম্য জাতীয় আয়। এটা লিখে এখন দেখো আমি ওয়াই বারের মান বের করব। আমি জানি আমার সি নটের মানটা কত দেয়া আছে? 100। তাহলে সি নটের জায়গায় আমি 100 লিখবো। আমার আই নটের মান কত আছে? 90, আমি 90 লিখবো। সাবধান, জি নটের মান কিন্তু এখন 330 লেখা যাবে না, সতর্ক করছি। জি নটের মান কিন্তু এখন 330 লেখা যাবে না, কারণ সরকারি ব্যয় কত বৃদ্ধি পেয়েছে? 50 করে বৃদ্ধি পেয়েছে। তো নতুন সরকারি ব্যয় হচ্ছে 330 যোগ 50 380 মানে 380 মাইনাস বি হচ্ছে 0.8। আমার টি নট সাবধান, 200 লেখা যাবে না, এটা 50 বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 250, অতএব এখানে 250 লিখতে হবে। ঠিক আছে, এরপর 1 মাইনাস বির মানটা 0.8 লিখতে হবে। এরপর দেখো তো ওয়াই বার, এখানে 480 20 500 570, উপরে কত হলো? 570। আবার একটু হিসাব করি, 300 আর 100 480, 20 500 570, আর এখানে গুণ দিয়ে কত হচ্ছে? 80 80 160, এখানে হচ্ছে 200। 570 বিয়োগ 200, নিচে হচ্ছে 1 থেকে 0.8 বাদ দিলে 0.2, আর 0.8 আর 250 গুণ করলে 200 হয়। ঠিক আছে, এরপর দেখো তো ওয়াই বার ইকুয়াল টু, হ্যাঁ 570 থেকে 270 গেলে কত হচ্ছে? 370, নিচে হচ্ছে 0.2। ঠিক আছে, হ্যাঁ, সুতরাং ওয়াই বার ইকুয়াল টু 370কে যদি আমরা 0.2 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 1850। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সরকারি ব্যয় এবং কর উভয় যদি 50 টাকা করে বৃদ্ধি পায় তাহলে ভারসাম্য জাতীয় আয় কত হচ্ছে? 1850, 1850। আনসার কি করলাম? দিয়ে দিলাম, আমি আনসার দিয়ে দিলাম। আমি কি বললাম? সরকারি ব্যয় এবং কর 50 করে বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয় হয় কত? ওয়াই বার ইকুয়াল টু 1850। আমি আনসার দিয়ে দিলাম। পরীক্ষক যখন খাতা দেখবে, খাতা দেখার সময় আমাকে কি করবে? এই প্রশ্নে ডবল জিরো দেবে। কয়টা শূন্য দেবে? 2টো শূন্য দেবে। কেন এত করে কষ্ট করে অঙ্ক করলাম, আমি কেন 2টো শূন্য পাবো? কারণ কি? কারণটা হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, সরকারি ব্যয় ও কর উভয় 50 করে বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয় কত বাড়বে? প্লিজ, ভারসাম্য জাতীয় আয় কত হবে বলে নাই, বলেছে কত বাড়বে, কত বৃদ্ধি পাবে। বোঝার চেষ্টা করো যে উভয়ই 50 করে বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয় কত বাড়বে। ভালো করে লক্ষ্য করো, কি বলেছে? কত বাড়বে। ঠিক আছে,
তাহলে ভারসাম্য জাতীয় আয় কত হবে এটা প্রশ্নে বলে নাই। প্রশ্নে যদি বলতো ভারসাম্য জাতীয় আয় কত হবে, তাহলে ভারসাম্য জাতীয় আয় 1850 হবে, এইটাই কি ছিল, আনসার ছিল। ঠিক আছে, ভারসাম্য জাতীয় আয় 1850 হবে, এটাই কি ছিল, আমাদের আনসার ছিল। কিন্তু আমাকে ভারসাম্য জাতীয় আয় কত হবে এটা বলে নাই, অতএব এইটা আনসার হবে না। বলেছে ভারসাম্য জাতীয় আয় কত বৃদ্ধি পাবে, তাহলে আনসারটা কত হবে এখন আমাকে লিখতে হবে। অতএব ভারসাম্য জাতীয় আয় বাড়বে, ভারসাম্য জাতীয় আয় বাড়বে ডেল ওয়াই বার। ডেল ওয়াই বার মানে কি, জাতীয় আয়ের পরিবর্তন, ভারসাম্য জাতীয় আয়ের পরিবর্তন। ভারসাম্য জাতীয় বাড়বে 1850 বিয়োগ আগেরটা কত, 1800 সমান কত, 50। এইটা হচ্ছে আনসার। অতএব ভারসাম্য জাতীয় বাড়বে 1850 বিয়োগ 1800 সমান কত, 50। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, যদি এই পরিবর্তনটা যদি মাইনাস হতো তাহলে আমরা বলতাম ভারসাম্য জাতীয় আয় হ্রাস পাবে, ভারসাম্য জাতীয় হ্রাস পাবে। যেমন এখানে 1700 হতো, 1700 থেকে 1800 বিয়োগ করলে -100, আমি বলতাম ভারসাম্য জাতীয় 100 কি হবে, হ্রাস পাবে। তো প্লিজ আমাকে প্রশ্ন করেছে ভারসাম্য জাতীয় আয় কত বৃদ্ধি পাবে, আমি কি করেছি যে কর এবং সরকারি ব্যয় বৃদ্ধি পাওয়ার পর জাতীয় আয় হচ্ছে 1850, সেটা হতে পূর্বের জাতীয় আয় কি করেছি, বিয়োগ করেছি, আনসার পেয়েছি কত, 50। ভারসাম্য জাতীয় আয় 50 বৃদ্ধি পাবে। ক্লিয়ার? আচ্ছা, যদি বলতো ভারসাম্য জাতীয় আয় কত হবে, এইটা আনসার। এখন একটা বিষয় লক্ষ্য রাখো, যে মনে করো আমাকে শুধুমাত্র এই প্রশ্ন দিয়েছে, 1 নাম্বার প্রশ্ন দেয় নাই। কয় নাম্বার প্রশ্ন দেয় নাই, 1 নাম্বার প্রশ্ন দেয় নাই, শুধুমাত্র 2 নাম্বার প্রশ্ন দিয়েছে ভারসাম্য জাতীয় কত বাড়বে। তাহলে ভারসাম্য জাতীয় কত বাড়বে মানে ভারসাম্য জাতীয় পরিবর্তন জানতে হলে বর্তমান জাতীয় আয় জানতে হবে আর পূর্বের জাতীয় আয় জানতে হবে। বর্তমান জাতীয় আয় জানতে হবে, পূর্বের জাতীয়, পূর্বের জাতীয় মানে কি, যেখানে মানে কর এবং সরকারি ব্যয় বৃদ্ধিটা ছিল না সেটা জানতে হবে। এর মানে এই 2 নাম্বার অঙ্কের উত্তর দিতে হলে আগে কয় নাম্বার করতে হবে, 1 নাম্বার করতে হবে। 1 নাম্বার করে ওয়াই বারটা কি করতে হবে, বের করতে হবে। এরপর 2 নাম্বারটা করে আবার নতুন জাতীয় এটা বের করতে হবে, বিয়োগ করে এটা বের করব। ঠিক আছে, আর যদি শুধুমাত্র এই প্রশ্ন দিয়ে বলতো ভারসাম্য জাতীয় কত হবে, তাহলে কত হবে, 1850। এটার সাথে 1 নাম্বারের আনসারের কোনো সম্পর্ক নেই, সেক্ষেত্রে 1 নাম্বার বের করার কোনো প্রয়োজন নেই। যাক, এখন একটা জিনিস লক্ষ্য করো, আমি এই অঙ্কটা খুব সহজে করে ফেলেছি। কারণ কি, ওই যে আমি ভারসাম্য জাতীয় বের করেছিলাম C0 প্লাস I0 প্লাস G0 মাইনাস B T0 বাই 1 মাইনাস B। আমি C0 I0 এর মানগুলো এখানে যা আছে তা বসিয়ে দিয়েছি, আর G0 আর T0 এর নতুন মানগুলো কি করেছি, আমি বসিয়েছি। আমি যদি অঙ্কের শুরুতে ওই যে বলেছিলাম না, আমি অঙ্কের শুরুতেই যে সির মানটা কত, C0 প্লাস BYD, স্টার্টিংয়ে যদি C0 এর মান 100 বসিয়ে দিতাম, স্টার্টিংয়ে যদি I0 এর মান যদি কি করতাম 90 বসাতাম, G0 এর মান যদি 330 কি করতাম বসাতাম, তাহলে সরাসরি ভারসাম্য জাতীয় 1800 বেরোতো, এই ধরনের সমীকরণ বের হতো না। তখন আমাকে কি করতে হতো, এই 2 নাম্বার প্রশ্ন আনসার ওই আগের মতো শুরু করতে হবে, ঠিক আগের মতো। কোথার থেকে, এখান থেকে y = c প্লাস I0 প্লাস G0, আবার তখন G0 এর জায়গায় কত লিখবো, এই 380, আবার YD-টা যখন আসবে y মাইনাস টি আসবে, t এর জায়গায় কত লিখবো, 250। মানে এখান থেকে অঙ্কটা শুরু করতে হবে। ঠিক আছে, আমি আবারও বলছি, যদি আমি এইটা যদি তৈরি না করতাম তাহলে 2 নাম্বার অঙ্কটা আবার কোথা থেকে শুরু করতে হতো, y = c প্লাস I0 প্লাস G0, সির মানটা আবার এইটা কি করতে হতো, বসাতে হতো। ঠিক আছে, আবার প্রথম থেকে শুরু করতে হতো। এই জন্য আমি প্রতীক আকারে থাকলে আগে প্রতীক আকারে মানটা বার করব, তারপর এখানে যার যে মান দেওয়া আছে সংখ্যা মান, সেটা কি করব, বসিয়ে দেবো। তাহলে আমাদের 2 নাম্বার প্রশ্নের আনসার শেষ হলো। এখন আসো, এখন 3 নাম্বার প্রশ্নের আনসারটা দিয়ে দিই, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নের আনসারটা দিয়ে দিই। 3 নাম্বার প্রশ্নের আনসার, 3 নাম্বার প্রশ্নটা কি দেখো, 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে যে সরকারি ব্যয় 1 একক, সরকারি ব্যয় কি বলেছি, 1 একক,
সরকারি ব্যয় 1 একক এবং কর 1 একক। এক কাজ করি, ভারসাম্য জাতের উপর প্রভাব বের করো। প্রশ্ন হচ্ছে ভারসাম্য জাতীয় আয়ের উপর প্রভাব বের করো। সরকারি ব্যয়ের 1 একক পরিবর্তনের, তারপর খ করের 1 একক পরিবর্তন। ঠিক আছে, সরকারি ব্যয়ের 1 একক পরিবর্তন আর করের 1 একক পরিবর্তন। ভারসাম্য জাতের উপর প্রভাব কি করো, বের করো। আমি সাথে সাথে কি করব, ভারসাম্য জাতীয় আয় ওয়াই বার ইকুয়াল টু সি নট প্লাস আই নট প্লাস জি নট মাইনাস বি টি নটটা লিখে ফেলবো, নিচে 1 মাইনাস বি। এই জন্য আমি বারবারে বলছি, আমি ওই যে বলেছিলাম না, প্রথমে যখন আমি ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই নট প্লাস জি নট, আই নট আমি জি নটের মানগুলো আমি কি করতে পারতাম, বসিয়ে দিতে পারতাম। কিন্তু আমি বলেছি বসালে অঙ্কটা হতো, কিন্তু বাকি অঙ্কগুলোতে একটু কি হতো, লেন্দি হয়ে যেত, বড় হয়ে যেত বাকি অঙ্কগুলো, আবার প্রাথমিক অবস্থা থেকে শুরু করতে হতো। এই জন্য আমি কি করেছি, বাকি অঙ্কগুলো কম সময় করার জন্য আমি এইভাবে কি করেছি, রেখে দিয়েছি, যাতে বাকি অঙ্কগুলো সহজে করতে পারি। প্রশ্ন কি করেছে, ভারসাম্য জাতীয় উপর প্রভাব। ভারসাম্য জাতীয় উপর প্রভাব সরকারি ব্যয়ের 1 একক পরিবর্তন। খুব ভালো কথা, আমরা শিখেছি অন্তর্কলন ডি ডি এক্স ও ওয়াই। এটা অর্থ কি, এক্স এর 1 একক পরিবর্তনের ফলে ওয়াই এর পরিবর্তন, এক্স এর 1 একক পরিবর্তনের ফলে ওয়াই এর পরিবর্তন। তাহলে আমি যে সরকারি ব্যয়ের 1 একক পরিবর্তনের ফলে ভারসাম্য জাতীয়র উপর কি প্রভাব পড়ে, অতএব আমি ভারসাম্য জাতীয় ওয়াই বারকে অন্তর্কলন করব সরকারি ব্যয়ের সাপেক্ষে। সরকারি ব্যয় জি নটের সাপেক্ষে অন্তর্কলন করব। এটা অর্থ কি, সরকারি ব্যয়ের 1 একক পরিবর্তনের ফলে ভারসাম্য জাতীয় এর পরিবর্তন। ডেল কেন দিয়েছি, আংশিক অন্তর্কলন। একাধিক চলক থাকলে কি করতে হয়, আংশিক অন্তর্কলন করতে হয়, এই জন্য ডেল প্রতীক দিয়েছি। আর সেই অন্তর্কলনের জন্য এ পর্যন্ত 9টি ক্লাস দিয়েছি অন্তর্কলনের। হ্যাঁ, অন্তর্কলন সম্পর্কে ধারণা যদি না থাকে তাহলে তোমাদেরকে অন্তর্কলন করতে হবে। আমি এটা বারবারে বলেছি, ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো মার্কেট মডেল, ন্যাশনাল ইনকাম, অপটিমাইজেশন, এগুলো করার আগে সবার আগে কি করতে হবে, অন্তর্কলন করতে হবে। যাক, এখন দেখো অন্তর্কলনটা কীভাবে করব। 1 মাইনাস বি কনস্ট্যান্ট, আমি বলেছি অন্তর্কলন করার সময় হরে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কনস্ট্যান্ট যা আছে তাই লিখতে হবে, হরে যদি কনস্ট্যান্ট থাকে যা আছে তাই লিখতে হবে। আর উপরে যতগুলা কনস্ট্যান্ট আছে সবগুলা জিরো হবে, উপরের সমস্ত কনস্ট্যান্টগুলো কি হবে, জিরো হবে, কিন্তু হরে যে কনস্ট্যান্টটা আছে এটা যা আছে তাই থাকবে। তো জি নটের হিসেবে করছি, সি নট কনস্ট্যান্ট 0, আই নট কনস্ট্যান্ট 0, বি টি নট এটাও কনস্ট্যান্ট 0, জি নটকে জি নটের সাপেক্ষে অন্তর্কলন করলে 1। তাহলে সরকারি ব্যয়ের 1 একক পরিবর্তনের ফলে ভারসাম্য জাতীয় পরিবর্তন হচ্ছে 1/1 মাইনাস বি। আমি আনসারটা এখানেই দিয়ে দিতাম, কিন্তু যেহেতু আমি বির মান জানি 0.8, অতএব আমি একটু কাজ করতে হবে। ঠিক আছে, যদি আমি বির মানটা না জানতাম আনসারটা এখানেই হয়ে যেত। 1/1 মাইনাস 0.8 কার মান বসিয়েছি, বির মান বসিয়েছি। ডেল ওয়াই বার বাই কত, ডেল জি নট সমান 1/0.2, 1/0.2 দ্বারা ভাগ করলে 5। অতএব লিখবো আমরা, অতএব সরকারি ব্যয়ের 1 একক পরিবর্তন ফলে ভারসাম্য জাতীয় পরিবর্তন হয় 5 একক। আনসার প্লিজ, এখানকার ভাষাটা কি হবে, অতএব সরকারি ব্যয়ের 1 একক পরিবর্তনের ফলে ভারসাম্য জাতীয় পরিবর্তন হয় 5 একক। এর মানে হচ্ছে সরকারি ব্যয় যদি 1 একক বাড়ে, জাতীয় আয় বাড়বে কত, 5 টাকা। সরকার যদি 1 টাকা ব্যয় বাড়ায়, জাতীয় আয় বাড়বে কত, 5 টাকা। ঠিক আছে, এখন আমাকে বলেছে যে করের 1 একক পরিবর্তনের প্রভাব। ভালো কথা, কারটা বার করব, করের। তাহলে এখন এটাকে আমি কি করব, করের সাপেক্ষে অন্তর্কলন করব। কার সাপেক্ষে, করের সাপেক্ষে। এই যে কর আছে টি নট, তাহলে অন্তর্কলন করব ডেল ওয়াই বার বাই ডেল টি নট। আমি জানি যখন আমি টি নটের সাপেক্ষে অন্তর্কলন করব, চলক হবে টি নট, বাকি সব কনস্ট্যান্ট, আর নিচের কনস্ট্যান্ট যা আছে তাই 1 মাইনাস বি। টি নটের সাপেক্ষে অন্তর্কলন করলে সি নট 0, আই নট কনস্ট্যান্ট 0, জি নট কনস্ট্যান্ট 0,
টি নটকে টি নটের সাপেক্ষে অন্তর্করণ করলে 1 আর মাইনাস বি হচ্ছে সহগ, যা আছে তাই বসবে। মাইনাস বি হচ্ছে সহগ, এটা যা আছে তাই বসবে। এখন এক কাজ করি, আমি আনসারটা এখানেই দিয়ে দিতাম, কিন্তু আমি দিচ্ছি না কেন? আমি দিচ্ছি না এই জন্য যে আমি বির মান জানি, -0.8 1 -0.8 ক্লিয়ার। এরপর আমি কি করব, ডেল ওয়াই বার বাই ডেল টি নট, ঠিক আছে, -0.8 আর 1 থেকে 0.8 গেলে 0.2, ঠিক আছে। সুতরাং ডেল ওয়াই বার বাই ডেল টি নট সমান 0.8কে 0.2 দ্বারা ভাগ করলে কত হবে? 4 হবে। সরি, আগে একটা মাইনাস আছে। তাহলে আমি কি বলবো? আমি বলবো সরকারি ব্যয় 1 একক বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয় 4 একক হ্রাস পায়। কেন হ্রাস পায়? আগে মাইনাস আছে, আগে মাইনাস আছে। আমি কি বলবো? কর একক, আমি সরকারি ব্যয় মানে বলেছিলাম, ভুল বলেছি, আসলে কর, সরকারি কর, কর 1 একক বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয় 4 একক হ্রাস পায়। এই যে মাইনাস দেখছো না তোমরা, এই যে মাইনাস, এই যে মাইনাসটা, এই মাইনাস মানে কি? হ্রাস পায়। তাহলে কর 1 একক বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয় 4 একক হ্রাস পায়, ঠিক আছে। তা এখন একটা জিনিস তোমরা লক্ষ্য করো, একটা জিনিস লক্ষ্য করো, তাহলে একটা উত্তর তোমরা কি করবে? তোমরা পাবে। সেটা হচ্ছে কি, আমরা এখানে কি দেখেছি, আমাদের সরকারি ব্যয় যদি 1 একক বাড়ে, জাতীয় আয় বাড়ে কত টাকা? 5 টাকা। আর কর যদি 1 একক যদি বাড়ে, জাতীয় আয় হ্রাস পায় কত? 4 টাকা। আমাদের আনসার শেষ কিন্তু, ঠিক আছে। এখন লিখে দিবা, কর 1 একক বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয় 4 একক হ্রাস পায়। একটা জিনিস বোঝাচ্ছি, আমরা যে আজকে যে দেখলাম, আমার এই যে 3 নম্বর প্রশ্নে সরকারি ব্যয় 1 একক বৃদ্ধি পেলে জাতীয় আয় 5 টাকা বৃদ্ধি পায়, আর কর 1 একক বৃদ্ধি পেলে জাতীয় আয় 4 টাকা হ্রাস পায়। এখন মনে করো, আমি যে সরকারি ব্যয় 1 টাকা বাড়িয়েছি, করও 1 টাকা বাড়িয়েছি, দুইটাই একসাথে বাড়িয়েছি। একই সাথে আমি সরকারি ব্যয় বাড়িয়েছি, করও বাড়িয়েছি, অর্থাৎ একই সাথে আমি সরকারি ব্যয় 1 টাকা বাড়ালাম, করও 1 টাকা বাড়ালাম। তাহলে সরকারি ব্যয়ের কারণে জাতীয় বাড়বে 5 টাকা, করের কারণে জাতীয় কমবে 4 টাকা, ফলে জাতীয় বাড়বে কত? 1 টাকা। দুইটা কাটাকাটি গিয়ে জাতীয় বাড়বে 1 টাকা। তাহলে লক্ষ্য করো তো যে আমাদের সরকারি ব্যয় এবং কর উভয় যদি 1 টাকা করে বৃদ্ধি পায়, সরকারি ব্যয় এবং কর উভয় যদি 1 টাকা করে বৃদ্ধি পায়, জাতীয় কত বাড়বে? 1 টাকা। তো উভয় যদি 50 টাকা করে বৃদ্ধি পায়, জাতীয় কত বাড়বে? 50 টাকা। উভয় যদি 50 টাকা করে বৃদ্ধি পায়, জাতীয় কত বাড়বে? 50 টাকা। দেখো তো আমাদের 2 নম্বর যে প্রশ্নটা ছিল, সেখানে ছিল সরকারি ব্যয় এবং কর উভয় 50 টাকা করে বৃদ্ধি পেয়েছে, ভারসাম্য জাতীয় কত বৃদ্ধি পাবে? আমরা দেখেছি ভারসাম্য জাতীয় 50 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে কর এবং সরকারি ব্যয় সমান পরিমাণ বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় তাদের সমান কি হয়? বৃদ্ধি পায়। এই যে আমরা দেখলাম যে উভয় 1 টাকা করে বাড়লে জাতীয় বাড়ে 1 টাকা, তো 50 টাকা করে বাড়লে জাতীয় কত টাকা বাড়ে? 50 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জাতীয় আয়ের আজকের 4 নম্বর ক্লাসটা নিলাম, একটু ভালো করে কি করবে দেখবে। আশা করি নেক্সট পরবর্তী ক্লাস নেব। ক্লাসটা ভালো লাগলে তোমরা তোমাদের ক্লাসমেটদের কি করবে? শেয়ার করবে। সবাই যাতে ক্লাস পায়, সবাই যদি দেখে এবং তারা যদি উপকৃত হয়, সেটি আমার ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।